আর কয়েকদিন পরই বাংলাদেশের টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী। তো এই 25 বছরে আমাদের ক্রিকেট কতটা আগাইছে এটা আমরা বলতে পারবো না, সম্ভবত খুব একটা আগায় নাই। তবে একটা জায়গায় আমাদের ক্রিকেট একটা ইউনিক জায়গায় চলে গেছে, মানে আমাদের আশেপাশে এই পৃথিবীতে কেউ নাই। সেটা হচ্ছে সারা পৃথিবীর ক্রিকেট খেলুড়ের দেশগুলো প্রায় সবসময় ক্রিকেট নিয়ে আলোচনায় ব্যস্ত থাকে। বিস্ময়করভাবে আমরা সেই টেস্টের স্ট্যাটাস পাওয়ার পর থেকে প্রায়টা সময় ক্রিকেটের বাইরের জিনিস নিয়ে ব্যস্ত থাকি। এই ধরেন এখন গড় টেস্ট চলতেছে, আজকে থার্ড ডে। এই টেস্টে আমরা কি করব না করব, কি হইতে যাচ্ছে, এটা নিয়েই তো সবার ব্যস্ত থাকার কথা ছিল। কিন্তু গত 2 দিন ধরে আমরা প্রচন্ড ব্যস্ত আছি যে আমাদের বোর্ড প্রেসিডেন্ট 3জন উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন। এই উপদেষ্টা নিয়োগটা বৈধ হয়েছে কিনা, এই উপদেষ্টাদের নিয়োগ দেওয়ার দরকার ছিল কিনা, এবং এই উপদেষ্টারা যোগ্য কিনা, এসব বিষয় নিয়ে আমরা মারাত্মক ব্যস্ত। বোর্ড প্রেসিডেন্ট তার মতো করে কিছু ব্যাখ্যা দিচ্ছেন। এখন বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করা দরকার, নৈর্ব্যক্তিকভাবে আলোচনা করা দরকার। কিন্তু সেখানে একটা সমস্যা হচ্ছে, এখানে তো 3জন ব্যক্তিকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, যার একজন কম বেশি আমাদের সব রকম ক্রিকেট কমিউনিটির অংশ। আবিদ হোসেন সামি, সে ক্রিকেট সাংবাদিক, ক্রিকেট উপস্থাপক, ক্রিকেট গবেষক, ক্রিকেট অ্যানালিস্ট এবং ক্রিকেটার, সাবেক ক্রিকেটার। ফলে ক্রিকেটাররা বলুক, সাংবাদিকরা বলুক, যে কমিউনিটি থেকে কথা বলেন, মনে হতে পারে যে আবিদ হোসেন সামি আহত হতে পারে। এ কারণে হয়তো আমরা একটু কথা কম বলতে পারি, কিন্তু বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। সেই আলোচনাটা আমি একটু করি যতটা সম্ভব নৈর্ব্যক্তিক থেকে, ব্যক্তি নিরপেক্ষ থেকে আলোচনাটা একটু করি যে আসলে আমাদের এই উপদেষ্টা নিয়োগটা কেমন হলো এবং এটাকে আদৌ দরকার ছিল কিনা। এই আলোচনাটা আজকে একটু করি আসেন। দেখেন, শুরুতে আমি একটা জিনিস বলি যে বুলবুল ভাই কি প্রায়োরিটি লিস্ট তৈরি করছেন এটা আমরা এখনো জানতে পারিনি। কিন্তু যেভাবে উনি শুরু করছিলেন, যেভাবে উনি বলছেন যে একটা টি-20 খেলতে আসছেন, ঝোড়ো একটা ইনিংস খেলতে আসছেন, তাতে আমার মনে হয় ওনার প্রায়োরিটি লিস্টটা এবং ওনার টু ডু লিস্টটা একদম পাবলিক করে দেওয়া উচিত ছিল, যে আমি করব। সেই জায়গাটায় না বুলবুল ভাই যা করতেছেন, মাঝে মাঝেই মনে হচ্ছে মানে এই সামান্য সময় তো, এখনো তো 1 মাস হয় না, কিন্তু এই সামান্য সময়টা বেশ হিকাপ তৈরি হচ্ছে। মনে হচ্ছে যে বেশ একটা ধাক্কা খাচ্ছি আমরা, যে প্রায়োরিটি লিস্টের বাইরের কাজ কারবার কি বেশি করতেছি আমরা। প্রায়োরিটি লিস্টে কি এগুলো থাকা উচিত ছিল? যেমন বুলবুল ভাই সম্ভবত একটা মাস্টার প্ল্যান, যেটা উনি উপদেষ্টার কাছে প্রেজেন্ট করছেন বা বোর্ডকে প্রেজেন্ট করছেন, সেটা হচ্ছে উনি ট্রিপল সেঞ্চুরি করতে চান, 3টা 100 মারতে চান, 3টা জায়গায় শতভাগ সাফল্য চান। সেই শতভাগ সাফল্যের রোডম্যাপটা কি হওয়া উচিত, সেটা আমার মনে হয় আরেকটু পরিষ্কার পাবলিকের সামনে থাকা উচিত ছিল। যাই হোক, সেটা উনি পাবলিকের সামনে নাও রাখতে পারেন, এমন কোনো ম্যান্ডেট বা চাপাচাপি তো নেই যে ওনাকে এটা করতে হবে। কিন্তু এই যেভাবে আমাদের ক্যাপ্টেন বদলানো হলো, বা যেভাবে ধরেন আমাদের বিপিএল এর গভর্নিং কাউন্সিলে অনেক সাফল টাফল করা হচ্ছে, বা যেভাবে এই উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো, এই পুরো ব্যাপারটা আমার কাছে মনে হয় যে প্রায়োরিটি লিস্টে একটু নিচের দিকে থাকার কথা ছিল। আমরা তো আসলে দেখতে চাচ্ছিলাম যে আমাদের ডোমেস্টিক স্ট্রাকচারে বুলবুল ভাই কি হাত দেন। এখন বুলবুল ভাইয়ের একটা বড় ফোকাস জুড়ে আসছে হচ্ছে রজত জয়ন্তীর চিন্তা ভাবনা, এবং ওখানে উনি বড় একটা আয়োজন করতেছেন। 8টা বিভাগের মধ্যে বোধহয় 7টা বিভাগে আয়োজন হবে, এবং আয়োজনগুলোর মোটামুটি যা পড়লাম তাতে আমার খুব ভালো লাগছে, এবং আমার ইচ্ছাও করতেছে যে 2-1 জায়গায় এটা একটু দেখতে যাই। খুব মজার মজার আয়োজন আছে। কিন্তু কথা হচ্ছে, এইটা কি বুলবুল ভাইয়ের প্রায়োরিটি লিস্টে থাকা উচিত ছিল? আমার মনে হয় না। এটার পেছনে যে এফোর্টটা যাচ্ছে বুলবুল ভাইয়ের হাতে, সময় তো খুব কম। যে কথাটা আমি একদিন খুব মজা করে বলছি, আসেন আমরা সবাই মিলে বলি যে আপনি সময় পাচ্ছেন এই 100 দিনের বেশি, অমুক তমুক। আসলে তো সময় খুব কম। এই যে জুন মাস যায় যায় হয়ে গেল, 20 তারিখ পার হয়ে গেল, এই কন্টেন্ট দেখবেন পুরোটা দেখার আগে মাস শেষ হয়ে গেছে। আর কয়দিন? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তারপরে আপনাকে নির্বাচন দিতে হবে। এখন এই সামান্য সময়ের মধ্যে আপনি যদি উৎসব, তারপরে উপদেষ্টা নিয়োগ, এইগুলা নিয়ে ব্যস্ত থাকেন, যেগুলো মূল দরকার ছিল যে আমাদের একটা ডোমেস্টিকের টোটাল ওভারঅল স্ট্রাকচার আপনি প্রেজেন্ট করবেন, এটা তো রাতারাতি করে ফেলতে পারবেন না। এই স্ট্রাকচারটা আপনি শুরু করে দিয়ে যাবেন, তারপরে আমাদের বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোরে অ্যাক্টিভ করবেন। অলরেডি আমরা জানতে পারছি যে ঢাকার বাইরে 2টো বিসিবি অফিস হবে। 2টো কেন, 8টা বিসিবি অফিস, মানে 8টা বিভাগীয় ক্রীড়া সংস্থা ফুল রান করবে। এটা করতে তো খুব বেশি সময়ের দরকার না। এইটা করলেই যেটা হবে যে আপনি যখন 8টা বিসিবি অফিস 8 জায়গায় শুরু করে দেবেন, মানে ঢাকার বাইরে 7 জায়গায়, তখন কিন্তু ওটা একটা প্রসেস, ওটার কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে হবে। পরে নির্বাচিত বোর্ড যারা আসবে, এই প্রসেসগুলো ফলো করতে হবে। আপনি এনসিএল, বিসিএল এগুলোর ফরম্যাট ভাঙবেন,
এগুলো কিভাবে হোম অ্যান্ড অ্যাওয়ে হবে, কিভাবে জিনিসটা আরো অ্যাট্রাকটিভ হবে, কিছু বেসিক পয়েন্ট বাধ্যতামূলকভাবে ইন্ট্রোডিউস করবেন, যেটা নির্বাচিত বোর্ড এসেও ফলো করতে বাধ্য হবে। ওটা থেকে সরার আর কোনো উপায় থাকবে না। আপনি স্ট্যান্ডার্ড ঠিক করে দিবেন যে খেলোয়াড়দের এই মানের হোটেলে অবশ্যই রাখতে হবে, এই মানের বাসে অবশ্যই নিতে হবে, উইকেটের মান এরকম অবশ্যই হতে হবে, ড্রেসিং রুম ফ্যাসিলিটিস এরকম অবশ্যই হতে হবে। মানে ফার্স্ট ক্লাস ক্রিকেটটা টোটালি ফার্স্ট ক্লাস হওয়ার জন্য যা যা দরকার সবকিছুর একটা নির্দিষ্ট যে মানদণ্ড এটা সেট করে দিতে হবে। এই কাজগুলোই আমরা আশা করছিলাম। এছাড়া বুলবুল ভাই যেটা বলছিলেন যে একদম উপজেলা পর্যায় থেকে শুরু করে সব জায়গা থেকে শুধু প্রফেশনাল ক্রিকেট না, মজার ক্রিকেট, আনন্দের ক্রিকেট সবগুলো যাতে ঢাকা পর্যন্ত এই পিরামিডের মতো করে ওঠে, যেন ওপর থেকে চাপায় না দেওয়া হয়, এটা বুলবুল ভাই কোন একটা ইন্টারভিউতে বলছিলেন। সেগুলোর ব্যাপারে ইনিশিয়েটিভ দেখতে চাচ্ছিলাম। কিন্তু এন্ড অফ দি ডে আমরা দেখলাম যে আর 10টা বোর্ডেরও যেভাবে শুরু হয় সেরকম কতগুলো গদ বাঁধা জিনিস, কতগুলো আমলাতান্ত্রিক জিনিস নিয়ে বুলবুল ভাইয়ের এই বোর্ডও ব্যস্ত হয়ে পড়লো। তার মধ্যে একটা হচ্ছে এই 3 উপদেষ্টা নিয়োগ। এখন 3 উপদেষ্টা নিয়োগ নিয়ে মানুষ আসলে যেটা নিয়ে মানে মিডিয়াগুলো যেটা নিয়ে অভিযোগ করতেছে সেটা হচ্ছে যে এখানে গঠনতন্ত্র মানা হয় নাই। কারণ গঠনতন্ত্রে বলা আছে যে সাবেক প্রখ্যাত ক্রিকেটার বা প্রখ্যাত সংগঠকদের মধ্যে সর্বোচ্চ 5 জন উপদেষ্টা নিয়োগ করা যাবে। এখন যে 3 জন নিয়োগ করা হয়েছে, ফ্রাঙ্কলি স্পিকিং এরা কেউ, 2জন তো একেবারে ক্রিকেটের সঙ্গে সম্ভবত সম্পর্কিতই না। একজন সাকাওয়াত সাহেব, যিনি ট্যুরিজম উপদেষ্টা, উনি তার সেক্টরে মহিরুহ মানুষ, অনেক বড় মানুষ। আমি মাহাদি সাহেব যিনি আইন উপদেষ্টা হিসাবে যিনি নিয়োগ পেয়েছেন, ওনার সম্পর্কে আমার পরিষ্কার ধারণা নাই। সামিও যেটা বললাম একবারে ইন্ট্রোতেই বললাম যে সামি আমাদের ঘনিষ্ঠ মানুষ, ছোট ভাই। ও তো আসলে আধুনিক ক্রিকেট যেটা এটা অনেক ভালো বোঝে, এটা নিয়ে ভালো কাজ করতেছে। ফলে যত না এদের ব্যক্তিগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতেছে, তার চেয়ে বেশি প্রশ্ন উঠতেছে যে এটা গঠনতন্ত্র মেনে হয় নাই। কারণ সামি ছাড়া বাকি 2জন ক্রিকেটের লোক না। সামি ক্রিকেটের লোক, কিন্তু প্রখ্যাত ক্রিকেটার বলতে বা প্রখ্যাত ক্রিকেট সংগঠক বলতে যা বোঝায় সেটার আশেপাশেও নাই। ও হচ্ছে ফার্স্ট ডিভিশন পর্যন্ত খেলছে। হ্যাঁ, আমি জানি যে ওর মেরিট আছে, ও আর জুয়ার হোসেন লিখন অ্যাট এ টাইম হাতুর সিং এর দৃষ্টি আকর্ষণ করছিল। স্টিল স্টিল প্রখ্যাত ক্রিকেটার হিসাবে যা বোঝায় তা সে না। ইনফ্যাক্ট ওর তো সেই বয়সও হয় নাই। ওর বয়সের ক্রিকেটাররা এখনো অনেকেই লিগ খেলতেছে, অনেকেই কি বেশিরভাগই লিগ খেলতেছে। ও কম বয়সে ক্রিকেট ছেড়ে সাংবাদিকতায় চলে আসছে বা কন্টেন্ট ক্রিয়েশনের লাইনে চলে আসছে। ওকে, ইটস ওকে। কিন্তু কথা হচ্ছে ওই যে কথাটা যে গঠনতন্ত্র মানা হয় না। এখানে ব্যক্তিগতভাবে একেবারে আমারে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলি যে সব সময়, এটা সব ক্ষেত্রে বলি যে আইন হচ্ছে আসলে প্রয়োজনের স্বার্থে। আপনার প্রয়োজনটা কি? আপনার যদি প্রয়োজন হয় অমুক কাজটা করতে হবে, তাহলে আইন বদলাতে হবে। আইনের জন্য আমি প্রয়োজন বদলায় ফেলতে পারবো না। আমার যদি ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য এই আইনটা অপ্রয়োজনীয় হয়ে যায়, যে না আমি প্রখ্যাতদের নিতে পারতেছি না, আমার দরকার স্পেশালিস্টদের, তাহলে আমার আইন নিয়ে খুব বেশি ভাবার দরকার নাই। কি হবে? গঠনতন্ত্র অবমাননার জন্য একটা ঝামেলা হবে, ওটা নেক্সট এজিএম এ একটা তুললেই হবে, সংশোধনী তুললেই হবে যে এই কারণে এটা করতে হয়েছিল, এটাকে বিশেষ অনুমতি দেওয়া হলো। এগুলো কোনো ঘটনা না। আইনগত জটিলতা পার পাওয়া যায় এবং গঠনতন্ত্র অবমাননা বলে পৃথিবীতে কিছু নাই। হ্যাঁ, সংবিধান রাষ্ট্রের ব্যাপারে সংবিধান অবমাননা অবশ্যই আছে, কিন্তু গঠনতন্ত্র একটা সংগঠন চলে ওটা দিয়ে, সেটা তাও অতি তুচ্ছ একটা ধারা। এইটা অবমাননা হয়েছে কিনা, ভাঙা হয়েছে কিনা, এটা আমি খুব বড় কোশ্চেন দেখি না। আমার কোশ্চেন অন্য জায়গায়। এটা দরকার ছিল কি? এই যে 3 উপদেষ্টা নিয়োগ, এই 3 উপদেষ্টা নিয়োগের দরকারটা ছিল কি? দেখেন, এই 3জনের আমি আলাদা আলাদা করে যদি বলি যে উপযোগিতা মানে প্রয়োজনীয়তাটা কি। প্রথমত হচ্ছে যদি ট্যুরিজম খাতের কথা বলেন, এই ট্যুরিজম খাত পরিচালনার জন্য অবশ্যই বিসিবির উচিত ট্যুরিজমের ব্যাপার স্যাপার দেখার জন্য, যদি ক্রিকেট ট্যুরিজম নিয়ে তারা ভাবে, কোনো একটা প্রফেশনাল প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে যাওয়া উচিত। এটা উপদেষ্টা নিয়োগের ব্যাপার না। এটা উপদেষ্টা নিয়োগ করে জিনিসটা সমাধান করা যাবে না। উপদেষ্টা বিসিবিকে উপদেশ দেবেন, বিসিবি সেই অনুযায়ী পদক্ষেপ নেবে। বিসিবির কাজ কি ট্যুরিজম করানো? না, বিসিবির কাজ ক্রিকেট নিয়ে কাজ করা। ট্যুরিজমে কিভাবে কাজ করা যায় সেটার জন্য বিসিবির বড় জোর যেটা করতে পারে, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বা কোনো বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিতে যেতে পারে যে এই করা হবে, এইভাবে ব্র্যান্ডিং হবে, এটার সঙ্গে এই যোগ করা হবে। এটা কোনোভাবেই উপদেষ্টা নিয়োগের কোনো দরকার নাই। লিগালের কথা যদি বলেন, মানে একজন আইনজীবী উপদেষ্টা নেওয়া হয়েছে, এখানেও একটা বেসিক কোশ্চেন থেকে যায় যে তাহলে বিসিবির লিগাল উইং কি করতেছে?
বিসিবির তো একটা লিগাল উইং আছে। এছাড়াও বিসিবির তো নিয়োগকৃত মানে চুক্তিভিত্তিক লয়ার আছেন, রীতিমতো কয়েকজন ব্যারিস্টার আছেন, একটা ফার্মের সঙ্গে চুক্তি আছে। আমি যতদূর জানি, যদি ইতিমধ্যে চুক্তি টুক্তি সব বাতিল না হয়ে যায়, বাতিল হওয়ার কোনো কারণ নাই। কর্পোরেট হাউস হিসাবে সব কর্পোরেট হাউসের এরকম ফার্মের সঙ্গে চুক্তি থাকে, একই সঙ্গে তাদের আবার লিগাল উইংও থাকে। তো এত ধরনের প্রাতিষ্ঠানিক লিগাল সাপোর্টের পরে আবার একজন লিগাল উপদেষ্টা, এটা কি খুব জরুরি ছিল? আমার মনে হয় না। আর সামিকে যে রোলে নেওয়া হয়েছে, প্রথমে প্রেস বিজ্ঞপ্তিতে আমরা দেখলাম ক্রিকেট ডেভেলপমেন্ট, পরে বুলবুল ভাই ওটা ব্যাখ্যা করছেন যে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে ক্রিকেটকে আরও প্রান্তিক অঞ্চলে পৌঁছায় দেওয়া, ক্রিকেটকে আরও পপুলার করা। ক্রিকেটকে আরও পপুলার করা, এই টার্মটা নিয়ে আমার খুবই আপত্তি আছে, সেটা পরে আরেক সময় আলোচনা করব। কিন্তু যদি সেটা করতেও হয়, সেটা করার জন্য বিসিবির একটা মিডিয়া উইং আছে। বিসিবির মিডিয়া উইংকে আপনি চাইলে আরো শক্তিশালী করতে পারেন। কয়েক দফা এটা শক্তিশালী করার চেষ্টা করে আবার থেমে গেছে। মানে এটা ডিজিটাল কার্যক্রম শুরু হয়েছে বিভিন্ন সময়, কিছুদিন আগেও একবার শুরু হয়েছিল, এটা আবার থামায় দেওয়া হয়েছে বা থেমে গেছে, পরিস্থিতির কারণে থেমে গেছে। এটা জাস্ট শুরু করলেই হতো। বিসিবির মিডিয়া উইং এর লোকজন আছে, আরো লোকজন নিয়োগ দেন। যদি মনে করেন যে না, এই কাজটা আমরা বিসিবির জন্য বার্ডেন হয়ে যায়, বিসিবিতে এগুলো করবো না, আপনারা স্বামীর সঙ্গে কন্ট্যাক্ট করেন বা এইরকম অন্য কারোর সঙ্গে কন্ট্যাক্ট করেন। যেমন বিএফএফ একটা দারুণ কাজ করছে, আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার সঙ্গে পরিচয় নাই কিন্তু সে খুব নাম করা কন্টেন্ট ক্রিয়েটর, খুব পপুলার কন্টেন্ট ক্রিয়েটর, নিয়ন সম্ভবত, ওনাকে ওদের যে ডিজিটাল মিডিয়া উইং ওটাতে নিয়ে নিছে, নিয়োগ দিয়ে দিছে একদম। ওকে ফাইন, সেক্ষেত্রে আর আপনার এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের আলোচনা আসতো না। এই যে এখন আসছে আমি মূল কথাটাই, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। দেখেন, লিগাল উপদেষ্টা হিসেবে যারা নিয়োগ দিয়েছেন তার ক্ষেত্রে হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে না, কারণ উনি তো ওখান থেকে পরামর্শ দিয়ে বিসিবির যে ফার্মের সঙ্গে চুক্তি সেখান থেকে বের করে নেবেন না। ফলে এটা সমস্যা হওয়ার কথা না। বাকি দুটো জায়গায় ব্যাপক সমস্যা হবে। প্রথমত, আমি যদি ট্যুরিজম উপদেষ্টা হিসাবে যাকে নিচ্ছেন তার কথা যদি বলি, শাকাওয়াত সাহেব। শাকাওয়াত সাহেব হচ্ছে বাংলাদেশের টপ একটা হোটেল ম্যানেজমেন্ট কোম্পানির সিইও। আমি নাম বলতেছি না, সেই কোম্পানিটা বাংলাদেশের দুটো 5 স্টার হোটেল পরিচালনা করে, দুটো 5 স্টার চেইনের বাংলাদেশ শাখা তারা পরিচালনা করে। মানে খুবই দক্ষ মানুষ হোটেল অ্যান্ড ট্যুরিজমে। ওনার নিজের পিএইচডি ডিগ্রি আছে ঢাকা ইউনিভার্সিটি থেকে হোটেল ট্যুরিজমে। ফলে ওনার যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যা হচ্ছে, ওনাকে যখন আপনি উপদেষ্টা হিসাবে নিয়োগ দেন, ওনার উপদেশগুলো কে নেবে? বিসিবি প্রেসিডেন্ট, মানে বিসিবি নেবে। নিয়ে বাস্তবায়নের জন্য তো কারোর সঙ্গে না কারোর সঙ্গে কাজ করতে হবে। ওই যে বললাম, বিসিবির কাজ তো ট্যুরিজম করানো না, বা বিসিবির কাজ তো ট্যুরিজম বাস্তবায়ন করা না। এখন বিসিবিকে আলাদা একটা ট্যুরিজম উইং খুলবে? সেটা তো সম্ভব না। বিসিবি তখন আবার কোনো না কোনো 5 স্টার কোম্পানি বা হোটেল ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে কন্ট্রাক্টে যাবে, বা তাদেরকেই এইসব কাজ দেবে যে কক্সবাজারে অমুক ইভেন্ট হবে, এটা আপনারা করবেন। এর করতে গেলে ভেজালটা যেখানে হবে, দুই ধরনের ভেজাল। যদি ওই ভদ্রলোক শাকাওয়াত সাহেব যে প্রতিষ্ঠানের সিইও, ওই প্রতিষ্ঠান ওই জাতীয় কাজ পায়, তখন সোজাসুজি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের অভিযোগ আসবে। এবং ওই প্রতিষ্ঠানটা এত গুরুত্বপূর্ণ বাংলাদেশে যে ওরা ক্রিকেট বোর্ডের কাজ এমনিতেই পাবে, মানে এটা আপনি না দিতে চাইলেও পাবে। ওদের চেইন এত বিস্তৃত, মানে বাংলাদেশের যত জায়গায় ট্যুরিজমের সুযোগ আছে সব জায়গায় তারা কাজ করে। এখন আপনি চান বা না চান, তারা যখনই এসব কাজে ইনভলভ হবে, এই আওয়াজ উঠবেই, কেউ না কেউ এই আওয়াজ দিবে যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই ভদ্রলোক যেহেতু বিসিবি প্রেসিডেন্টের উপদেষ্টা, উনি বলে কয়ে এই কাজটা নিয়ে নিছে, মানে অযথা একটা দুর্নাম হলো। আরেকটা সমস্যা হবে, যেহেতু উনি একটা গ্রুপের সিইও, যে গ্রুপটা কয়েকটা 5 স্টার হোটেল মেনটেন করে, আরো অনেক কিছু মেনটেন করে, এই গ্রুপের বাইরে আরো অনেকগুলো গ্রুপ আছে, আরো 5 স্টার হোটেল আছে বাংলাদেশে, ট্যুরিজম নিয়ে কাজ করে আরো প্রতিষ্ঠান আছে। এবং উনি যেমন, উনি কিন্তু অ্যাওয়ার্ড উইনার, একজন ট্যুরিজম ফেস হিসাবে একটা অ্যাওয়ার্ড উইনার। গত বছর আমি দেখতেছিলাম মিডিয়া যে উনি বেশ নাম করা মানুষ এই সেক্টরে। কিন্তু আরো তো নাম করা মানুষ আছে বাংলাদেশে, এমন তো না যে ট্যুরিজমে উনি শেষ কথা। শেষ কথা বলে তো কেউ নাই। তারাও কিন্তু প্রত্যাশা করবে যে এই ধরনের উদ্যোগ যখন বিসিবি নেবে, যে সিলেটে তারা নেক্সট যে টেস্টটা করবে, এটা পাশাপাশি এই ইভেন্ট থাকবে, সেটা কাজ আমরা পাবো। তারা ওখানে দরপত্র দিয়ে, পাক বা না পাক, তারা এটা গুঞ্জন ছড়ায় দিবে যে ওই ভদ্রলোক আছে বলে আমরা এই কাজ পাচ্ছি না। একেবারে কিচ্ছু না হলে এই গুজবটা উঠবে যে এই যে কাজগুলো হওয়ার কথা ছিল, এগুলো উনি থামায় রাখছেন যাতে উনি না ছাড়া অন্য কেউ না করতে পারে। মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট জিনিসটা বেশিরভাগ কিন্তু ধারণাগত, বেশিরভাগই ধারণাগত। ধরেন বাবা প্রধান নির্বাচক, সে অবস্থায় আমাদের দেশেই আমরা দেখছি একজন খেলোয়াড় বাবা প্রধান নির্বাচক জাতীয় দলে চান্স পেয়ে গেছে। সেটা খুব সমালোচনাযোগ্য কাজ ছিল, যাকে নেওয়া হয়েছিল উনি জাতীয় দলের যোগ্য ছিলেন না। কিন্তু কখনো কখনো তো যোগ্য ক্ষেত্রেও এটা ঘটে। যেমন রোহান গাভাস্কারের খালু গুন্ডাপা বিশ্বনাথ, মানে সুনীল গাভাস্কারের ভাইরা যখন প্রধান নির্বাচক, তখন রোহান গাভাস্কার জাতীয় দলে ডাক পেল।
লোকেরা বলল যে ও আত্মীয়তার নেপোটিজমের কারণে ডাক পেয়েছে। আর রোহান গাভাস্কার খুবই কোয়ালিটি অলরাউন্ডার ছিল ওই সময়, মানে ওই সময়ের বাস্তবতায় ইন্ডিয়ার জন্য সে যথেষ্ট ভালো অলরাউন্ডার, তার এমনিতেই ডাক পাওয়ার কথা। কথাটা উঠলো তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই জন্য আমি সবসময় বলি যে একটা ধারণাগত ব্যাপার, আপনি ধারণাকে প্রশ্রয় দেওয়ার মতো কিছু করবেন না। মূল কাজ হচ্ছে ধারণাকে প্রশ্রয় দেওয়া যাবে না, যে এইটা করলে এই ধারণাটা তৈরি হবে, এই জন্য এইটা করতে হয় না। যেমন এই যে স্বামীর কথাটা বললি, স্বামী বেচারা একটা বিপদে পড়বে, স্বামীও একটা বিপদে পড়বে, বুলবুল ভাইও একটা বিপদে পড়বে। সেটা কিরকম, যে এই যে ডিজিটালাইজেশন নিয়ে কথা হচ্ছে, এমনিতেই তো বিসিবি এই জাতীয় কাজ করে, এমনিতেই কিন্তু টুকটাক করে বা করতো, মাঝে এটা বন্ধ হয়েছে। কিছু ডিজিটাল কন্টেন্ট নিজেদের ফেসবুকে দেওয়া, কিছু ডিজিটাল কন্টেন্ট মিডিয়ারে সাপ্লাই দেওয়া, হ্যাঁ, অনেক পাবলিকের জন্য এসব কাজ করে না, বা অনেক ইনফ্লুয়েন্সারকে নিয়ে কাজ করে, এগুলো এখনো শুরু করে নাই, কিন্তু এগুলো এমনিতেই করতো, এমনিতেই 2 বছর গেলে এটা করতো। সমস্যা হচ্ছে কি, এখন স্বামী যখন এটার সঙ্গে ইনভলভ হয়েছে, স্বামী তো এই আইডিয়াগুলোই দেবে, এমন তো না যে ভিন গ্রহ থেকে এনে কোনো আইডিয়া দিবে। সারা পৃথিবী যেভাবে চলতেছে, অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠান যেভাবে চলতেছে, যে ইনফ্লুয়েন্সারদের অ্যাড করেন, তারপরে সোশ্যাল কন্টেন্ট করেন, অমুক করেন, এরকম ইভেন্ট আয়োজন করেন, তাহলে এটা আরো পপুলার হবে, আরো এফেক্টিভ হবে, এই আইডিয়াগুলোই দেবে। কাজটা কে করবে? এক যদি স্বামী বাংলাদেশে এই কাজগুলো করার জন্য সবচেয়ে যোগ্য লোকদের একজন, স্বামী নিজে এই কাজগুলো করতে গেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে, একদম সবাই চিল্লাপাল্লা শুরু করবে যে স্বামীরে নিছে কেন, এই যে কাজগুলো স্বামীরে দেওয়ার জন্য নিছে। দ্বিতীয় কথা হচ্ছে যে যখন অন্য কেউ করবে, ধরেন আমারে দিল এর কোনো একটা কাজ, তখন সবাই বলবে কি যে ওই যে দেবুদা হচ্ছে স্বামীর খুব ঘনিষ্ঠ, স্বামী খুব পছন্দ করে, এই জন্য এই কাজটা দেবুদারে দিছে। মানে বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর, যত সাংবাদিক, যত ক্রিকেট রিলেটেড এই জাতীয় কাজ করে যত লোকজন, সবাই তো ওর সঙ্গে কোনো না কোনোভাবে পরিচিত, কোনো না কোনোভাবে ওর ঘনিষ্ঠ। যেই কাজ পাক এই কথা উঠবে, ওর চরমতম শত্রুও যদি কাজ পায়, তাহলে এই কথা উঠবে যে এটা স্বামীর কারণে পাইছে। আবার যারা কাজ না পাবে, তারা যদি চরম অযোগ্য হয়, তারপরে তারা বলবে ওখানে স্বামী আছে বলে আমরা কাজ পাইনি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারটা বুঝতেছেন? আমি বলতেছি না এরা কেউ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করবে, কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের পথটা তৈরি হলো, যে সেই পথটা তৈরি হলো, এর চেয়ে অনেক প্রফেশনালি এই কাজগুলো সমাধান করা যেত। প্রথমত হচ্ছে যে ওই যে আপনি যে গ্রুপটার সিইওকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন, তাদের সঙ্গে একটা কন্ট্যাক্টে যেতেন, যে আমরা আগামী বছর এই করতে যাচ্ছি, আগামী 1 বছর এই জিনিসগুলো, ইভেন্ট ম্যানেজমেন্ট আপনারা এইভাবে করবেন, এইগুলো এই আপনারা ম্যানেজ করবেন। একটা টেন্ডার দেন, টেন্ডার দিয়েও হতে পারে, বা আমি জানি না বিসিবি সভাপতির এই এখতিয়ার আসছে কিনা, যে একক কর্তৃত্ব বলে বা বিসিবির কর্তৃত্ব বলে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে ফেলা, কিছু একটা করে তাদেরকে ইনভলভ করতেন, মানে অন পেমেন্ট কাজটা করান। আপনি ফ্রি লোকগুলোকে এনগেজ করে যেটা করলো, সভাপতির উপদেশটা তো অবৈতনিক পদ, ফলে ওনাদের কিন্তু ইনভলভ হয়ে 5 পয়সার লাভ নাই, স্বামীরও লাভ নাই, শাকাওয়াত সাহেবেরও লাভ নাই। সেক্ষেত্রে বাড়তি হিসাবে ওনরা পাবেন হচ্ছে দুর্নাম। এবং যেটা হতে পারতো, আমি যেভাবে দেখি ব্যাপারটাকে, যে ওনরা যেহেতু যোগ্য মানুষ যার যার সেক্টরে, আমি বলতেছি না ওনরাই শেষ কথা, আবারও এটা নিশ্চিত করে দিচ্ছি যে ওনরা শেষ কথা না, কিন্তু যোগ্যদের মধ্যে তো ওনরা পড়েন। ফলে আপনাদের যদি মনে হয় এদের সার্ভিসটা আমাদেরকে নিতে হবে, সেটা পেশাদার পথেই নেওয়া উচিত ছিল। এভাবে তাদেরকে নেওয়ার ফলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে কথা বলার সুযোগ তৈরি হলো। আর গঠনতন্ত্র অবমাননা নিয়ে তো অলরেডি যা কথা হওয়ার হয়ে গেছে। এখন আমি সবশেষ যে কথাটা বলতে চাই, যে এটা তো হয়েছে, এই জিনিসটা এখন আবার চালান, এই জিনিসটা আবার বন্ধ করে দিয়েন না। মানে এই যে নিয়োগগুলো হলো না, এই যে নিয়োগ তো না, এটা আসলে মনোনয়ন, সবাই নিয়োগ করতেছে, এটা তো নিয়োগ না, কারণ অবৈতনিক পদে তো নিয়োগ হওয়ার কথা না, এটা তো মনোনয়ন। তো এইগুলো যে হলো না, এই হলো কিন্তু ফেসবুকের কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে, জনপ্রিয়তার কারণে, পপুলিস্ট হওয়ার কারণে। যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এর ভিতরে ওই আইনজীবী ভদ্রলোক ছাড়া বাকি দুজন পপুলার ফিগার, এই কারণে তাদেরকে নিয়োগ দিয়ে আলোচনায় থাকা হলো, এটা একটা কাজ হলো। আবার এখন যেহেতু সব মেইন স্ট্রিম মিডিয়া এটা বিরোধিতা করতেছে, হুট করে দেখা যাবে যে এটা নিয়োগ বাতিল করে দিচ্ছে। সেক্ষেত্রে আসলে বিসিবি যেভাবে চলতেছিল তাই হচ্ছে। আপনি পপুলিস্ট কাটাকাটি, অনেক আগে আমার মনি ভাই, মানে আম্পায়ার মনি ভাই, এনামূল হক মনি একটা কথা বলছিলেন, যে আম্পায়ারিং এর সবচেয়ে সর্বনাশের ব্যাপার হচ্ছে একটা ভুল দিয়ে আর একটা ভুল ঢাকা। আপনি একটা শাউটে একটা ভুল আউট দিয়ে ফেললেন, পরের বলে একটা জেনুইন আউটে আপনি নট আউট দিয়ে দিলেন ওইটা কাভার করার জন্য, এটা হবে না। ভুল একটা করছেন, মানবিক কাজ, ভুল তো মানবিক কাজ করে ফেলছেন, পরের বল থেকে আবার জেনুইন থাকেন। ফলে বুলবুল ভাইকে আমি ব্যক্তিগতভাবে যেটা রিকোয়েস্ট করবো, এগুলো আমি পার্সোনালি বলতাম, কিন্তু পার্সোনালি না বলে যেহেতু বিষয়টা সবাই মিলে আলোচনা করার, সবাই মিলেই বলি যে এই পপুলিস্ট ওয়ে না, আসলে আপনি যে টি-20 ইনিংস খেলতে আসছেন, বা আমি যেটা বলছিলাম বাস বল খেলতে হবে, সেটার জন্য এইসব পপুলিস্ট পদক্ষেপ নেওয়ার দরকার নেই।
আপনার যেটা মনে হয় নিষ্ঠুর মনে হলো, খুবই অপছন্দের হলেও, অজনপ্রিয় হলেও সেসব পদক্ষেপ নেন, যেগুলো আসলে কালের বুকে ছাপ রেখে যাবে। এগুলো সব পপুলিস্ট জিনিস। এগুলো ক্রিকেটে কোনোভাবেই উপকৃত করার কথা না। খুব বড় দরে কোনো উপকার করবে না। এগুলো খুব মার্জিনাল কাজ। যাই হোক, সবাইকে শুভেচ্ছা। যারা নিয়োগ পাইছেন, মনোনয়ন পাইছেন, আশা করি তাদের উপরে যে প্রত্যাশা রেখে প্রেসিডেন্ট মনোনয়নটা দিচ্ছেন সেটা তারা পূরণ করবেন এবং এইটা নিয়ে আলোচনাটা এখানে থেমে যাওয়াটাই ভালো। সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।